হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা বা ডায়নামিক্সের সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে হচ্ছে স্পিড অ্যান্ড ভেলোসিটি। এর আগের অধ্যায়ে আমরা ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের মধ্যে পার্থক্য কী, একই জায়গায় কিভাবে আমরা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট পেতে পারি এবং এদের রেশিওটা কেমন, কোন জায়গায় ডিসপ্লেসমেন্টের মান বা ডিস্টেন্সের মান কেমন হবে, কোনটা বেশি কোনটা কম হবে, এই সমস্ত বিষয় এবং তাদের কিছু স্পেশাল গাণিতিক অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এখানে আলোচনা করতে আসছি স্পিড অ্যান্ড ভেলোসিটি। তো স্পিড কি? স্পিড হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে স্পিড বা দ্রুতি বলে। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে বলা হবে দ্রুতি। তাহলে দ্রুতি স্কেলার আছে। প্রথমেই আমরা বুঝতে পারছি যে যেহেতু দূরত্বের পরিবর্তনের হার, তাহলে দ্রুতি হলো স্কেলার রাশি। অপরপক্ষে বেগ, যেটা বেগ হচ্ছে স্মরণের পরিবর্তনের হার। তাহলে স্মরণের পরিবর্তনের হার হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেলোসিটি হলো ভেক্টর রাশি। তাহলে স্পিড স্কেলার রাশি, ভেলোসিটি হলো ভেক্টর রাশি। তো স্পিড এবং ভেলোসিটি উভয়কেই আলোচনা করার জন্য আমরা তিনটা পদ্ধতি মানে তিনটা ভাগ করে নিয়েছি। যে টোটাল এই যে গড় বেগ, স্পিড এবং ভেলোসিটির এই তিনটাই মান, এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি। এই তাছাড়া আলোচনার দিক থেকে, তাদের রাশিমালার দিক থেকে, তাদের এককের দিক থেকে ডিফারেন্স নেই। ডিফারেন্স একটাই, নির্ণয়ের কৌশল। কারণ স্কেলার রাশি নির্ণয়ের কৌশল একরকম, ভেক্টর রাশি নির্ণয়ের কৌশল একরকম, এটা একটা। আরেকটা হচ্ছে এরা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। তাছাড়া এই সমীকরণ বা সবগুলো কিন্তু একই। তো আমরা এগুলো আলোচনা করব হলো গড় বেগ, তাৎক্ষণিক বেগ এবং আপেক্ষিক বেগ। এই গড় বেগ, তাৎক্ষণিক বেগ, আপেক্ষিক বেগ, এদেরকে আবার একসঙ্গে আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে সেই অসমবেগ, সমবেগ, এই সমস্ত কথাগুলো আসে। সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে গড় বেগ, তাৎক্ষণিক বেগ এবং আপেক্ষিক বেগ। তো গড় বেগ কাকে বলে? গড় বেগ হচ্ছে যে কোনো বস্তু যদি যাত্রাপথের শুরু থেকে শেষ পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্বকে তার সময় দিয়ে ভাগ করে, তাহলে সেই রাশিমালাটা বা সেই রেশিও যেটা পাওয়া যায় দূরত্ব বাই সময়, সেটাকে বলা হয় তার গড় বেগ। সেটাকে বলা হবে তার গড় বেগ। যেমন কোনো একটা বস্তু 3 ঘন্টায় 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে তার গড় বেগ কত? তাহলে 6/3, অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার অ্যাভারেজ ভেলোসিটি। নির্দিষ্ট দিকে হলে ভেলোসিটি, সাধারণভাবে হলে তার স্পিড। ঠিক আছে? তাহলে গড় বেগ হচ্ছে কি একটা রাফ আইডিয়া, কোনো একটা গতিশীল বস্তু সম্পর্কে তার রাফ আইডিয়া, যে অ্যাভারেজ কেমন স্পিডে ছিল সেটা, এইটা বোঝার জন্য আমরা তাহলে গড় বেগ কথাটা ব্যবহার করি। তো গড় বেগ হচ্ছে কোনো বস্তুর তাপ মানে প্রকৃত বেগ না, রিয়েল ভেলোসিটি না, কোনো বস্তুর রিয়েল ভেলোসিটি না। দেখা গেল গড় বেগ বের করলাম আমরা একটা মান, সেই মানটায় ওই গতিশীল বস্তুটা কোনো সময়ই সেই বেগে ছিল না, তাহলে এটা কি হলো? তাহলে এটা আমাদের একটা ধারণা পাওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন স্টুডেন্টদের মাঝে দেখি যে আমরা 50 জন স্টুডেন্টের উপরে বয়সের যদি একটা স্ট্যাটিস্টিক্স নেই, দেখা গেল যে সবার একটা অ্যাভারেজ বয়স যেটা, সেটা পাওয়া গেল 15 বছর 3 মাস। এখন খুঁজে খুঁজে দেখা গেল যে হেড টু হেড কারোর বয়সই 15 বছর 3 মাস না। কিন্তু আমরা একটা অ্যাজাম্পশন এখান থেকে পেলাম যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আইএসসি স্টুডেন্টের অ্যাভারেজ বয়সটা হচ্ছে, তাদের হচ্ছে 15 বছর 3 মাস। এইটুকুর জন্য কিন্তু আমরা অ্যাভারেজ বা গড় কথাটা ব্যবহার করে থাকি। তাহলে কোনো বস্তুর বেগ সম্পর্কে সঠিক ধারণাটা পেতে গেলে, রিয়েল ভেলোসিটিটা পেতে গেলে আমাদের তাৎক্ষণিক বেগ সম্পর্কে জানা লাগবে। তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যেটা, এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ দ্য রিয়েল ভেলোসিটি। কীরকম? যেমন কেউ মোটর সাইকেলে যাচ্ছে, মোটর সাইকেলে যাওয়া অবস্থায় তার গাড়ির মিটার দেখে কোনো এক সময় কেউ জিজ্ঞাসা করে, সে বলল যে 60.1। ঠিক পরের মুহূর্তেই আরেকজন জিজ্ঞাসা করলো, বলছে যে 59.5।
আরেকজন জিজ্ঞাসা করলো 59। তাহলে এই যে সময়, সামান্য সময়ের মধ্যে তার বেগ যেটা পাওয়া যাচ্ছে সেই বেগটা হলো তার তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হলো ওই বস্তুর প্রকৃত বেগ। তাহলে আমরা এখানে গড়বেগ এবং তাৎক্ষণিক বেগকে একটা রিলেট করে একটা ইকুয়েশন দেখার চেষ্টা করব যে কোন জায়গাটায় গড়বেগ হয় আর কোন জায়গাটায় হচ্ছে তাৎক্ষণিক বেগ পাওয়া যায় সেটাই। আমরা দেখি যে সিডি পথে একটা বস্তু গতিশীল, সিডি পথে একটা বস্তু নির্দিষ্ট দিকে গতিশীল। এই গতিশীল অবস্থায় এ বিন্দুতে এর অবস্থান হলো r1 and টাইম t1 সেকেন্ড। তাহলে বি বিন্দুতে তার আমরা ইনস্ট্যান্ট একটা পজিশন নির্ধারণ করলাম, কত, r1 ইনস্ট্যান্ট পজিশন। কত সময়ে? t1 পজিশনে। এই t1 সময়ে কিছু সময় পরে বস্তুটা বি বিন্দুতে যে পৌঁছালো, তখন তার অবস্থানটা হলো r2। টাইম রেকর্ড করা হলো, টাইমটা হলো t2 সেকেন্ড। এখন এর অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ ভেলোসিটিকে আমরা VAV বলি। অ্যাভারেজ ভেলোসিটি এইটা সমান তাহলে কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ AB বাই T2 মাইনাস T1। তাহলে AB সমান কত? R2 মাইনাস R1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এটাকে আমরা কি বলতে পারি যে AVG যেটা গড় বেগ যেটা, এটা হলো ডেল R ডিভাইডেড বাই ডেল T, যেখানে ডেল R ইজ ইকুয়াল টু R2 মাইনাস R1 এবং ডেল T ইজ ইকুয়াল টু T2 মাইনাস T1। তাহলে এইটা হলো আমাদের গড় বেগ। এটা তাহলে গড় বেগটা কি? যে নির্দিষ্ট সময়ে একটা বস্তু এ থেকে বি পর্যন্ত যে মোট দূরত্ব অতিক্রম করেছে, সেই অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করেছে, আমরা ভাগ করে যে রাশিমালাটা পেয়েছি সেইটা হচ্ছে আমাদের গড় বেগ। সেটা হলো গড় বেগ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বি বিন্দুকে এ বিন্দুর খুব কাছে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। এটার অবস্থান R2, এটার সময় T2, কিন্তু এখানে T1 T2 খুব কাছাকাছি চলে এসছে। আরও কাছে যদি নিয়ে আসি, আমরা এখানে নিয়ে আসি, আরও কাছে যদি নিয়ে আসি, আরও কাছে যদি নিয়ে আসি, এরকম একটা অবস্থায় নিয়ে আসলাম যেখানে এর অবস্থান পাওয়া গেল R2 এবং সময় পাওয়া গেল T2। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটছে যে বি বিন্দুকে আমরা এ বিন্দুর কাছে নিয়ে আসছি আস্তে আস্তে। এই অবস্থায় নিয়ে আসলাম, এই অবস্থায় উভয় ক্ষেত্রেই আমরা R2T2 রেকর্ড করছি, R2T2 রেকর্ড করছি। এখন এই রেকর্ড করতে করতে একটা সময়ে বি বিন্দু এমন একটা অবস্থানে চলে আসলো যে আমাদের এই অবস্থানটা যদি আমরা দেখি, এই অবস্থানে বলছে যে এই অবস্থানে যে R2 এবং T2টা আমরা পেলাম, এই R2 এবং T2 এই T2 বিশ্লেষণ করতে যেয়ে দেখছি আমরা যে ডেল টির মান যেটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডেল টি যেটা এই দুই অবস্থানে, এটা সমান তো T2 মাইনাস T1। এই মানটা রেকর্ড করে আমরা হিসাব করতে যেয়ে দেখছি যে মানটা খুবই নগণ্য একটা মান, সামান্য একটা মান পাওয়া গেছে। এই সামান্য মানটা যখন পাওয়া যায়, এই সামান্য কথাটার অর্থকে আমরা কি বলি? এক পলক। হ্যাঁ, এক নজর। এই এক পলক যদি আমরা কোনো মিটারের দিকে তাকাই চলমান গাড়ির, তাহলে তখন তার যে বেগটা দেখতে পাই, সেই বেগটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে ইনস্ট্যান্ট ভেলোসিটি ইজ দ্য রিয়েল ভেলোসিটি। তাহলে সেই ভেলোসিটিটা কিসের উপর ভিত্তি করে পাচ্ছি? আমরা জাস্ট টাইমের উপরে ভিত্তি করে। তাহলে এখন যদি আমরা এই অ্যাভারেজ ভেলোসিটি যেটা পেয়েছি ডেল আর বাই ডেল টি, এখান থেকে, তাহলে এটাও তো আমাদের সেই অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে। এখানে ডেল আর তো আমরা নির্ণয় করছি সেই একই জিনিস, ডেল আর সমান R2 মাইনাস R1। তাহলে এখানে রেশিও যদি করি আমরা, তাহলে ভি যেটা পাচ্ছি আমরা ডেল আর বাই ডেল টি, তো এটাও তো একটা অ্যাভারেজ ভেলোসিটি পাচ্ছি আমরা।
এটা যেটা পাচ্ছি এটাও অ্যাভারেজ ভেলোসিটি পাচ্ছি, কিন্তু এখানে ডিফারেন্সটা কি? এখানে ডিফারেন্স হচ্ছে ডেল টি এর মানটা খুব কম। তাহলে ডেল টি এর যত কম হবে আমাদের হচ্ছে ওই বেগটা রিকগনাইজ করতে তত সহজ হবে, এবং সেই রিকগনাইজড যে ভেলোসিটি যেটা আমরা পাচ্ছি সেই ভেলোসিটিটা হচ্ছে কি একটা রিয়েল ভেলোসিটি, ওইটার কোনো পরিবর্তন হবে না, ওটা কারোর সাথে গড় করে বের করিনি আমরা। যদিও এই রাশিটা গড়েরই রাশি, কিন্তু এত অল্প সময়ে যে খুব বেশি পরিবর্তন হতে পারছে না। ঠিক আছে, তাহলে এখন আমরা এই গড় বেগের উপরে যদি এই শর্তটা আরোপ করি তাহলে কী হবে? ডিফারেন্সিয়েশন করতে যেয়ে যদি আমরা দেখি তাহলে এই বেগটা আমরা ইনস্ট্যান্ট ভেলোসিটি করতে পারি, ইনস্ট্যান্ট করবো। আমরা কীভাবে করব? বলছে লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, কার উপরে? এই সমীকরণের উপরে, ডেল আর বাই ডেল টি। তখন এটাকে আমরা কি লিখতে পারবো? ইন ডিফারেন্সিয়াল ফর্ম dr বাই ডিটি। এই dr বাই ডিটি কি নির্দেশ করে? তাৎক্ষণিক বেগ নির্দেশ করে। এইটা হলো তাৎক্ষণিক বেগ নির্দেশ করে। খুব অল্প সময়ের গড় বেগটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ। খুব অল্প সময়ের যে গড় বেগ, সেই গড় বেগটাকে আমরা বলছি তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগ কনসেপশনটা আসলে অ্যাভারেজ ভেলোসিটি থেকেই আসছে, এবং সেইখানে জাস্ট আমরা একটা শর্ত আরোপ করেছি কি? ডেল টি টেন্ডস টু জিরো। এই লিমিটিং ভ্যালুটা, এই ডেল টি এর লিমিটিং ভ্যালুটাই হচ্ছে অ্যাভারেজ স্পিডকে, অ্যাভারেজ ভেলোসিটিকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিতে রূপান্তরিত করে দেবে। ঠিক আছে, তাহলে এটা একটা গড় বেগের লিমিটিং ভ্যালু। কোন লিমিটিং ভ্যালু? ডেল টি টেন্ডস টু জিরো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমাস্থ মানকে তাৎক্ষণিক বেগ বলে। তাহলে গড় বেগ থেকেই আমরা তাৎক্ষণিক বেগ পাই। গড় বেগের সীমাস্থ যে মান, সেই মানটাই হচ্ছে আমাদের তাহলে তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, গড় বেগের সীমাস্থ যে মান, সেই মানটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। এখন এই ডিআর বাই ডিটি কি? ডিআর বাই ডিটি, তাহলে এই ডিআর বাই ডিটি হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ভেলোসিটি। এইটা কি নির্দেশ করে আমরা এইটা একটু দেখতে চাই। আমরা জানি এস প্রপোর্শনাল টু টি স্কয়ার। তাহলে এই সমীকরণটা যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি, এস প্রপোর্শনাল টু টি স্কয়ার, তাহলে এখান থেকে যদি আমরা এই ধ্রুবককে 1 ধরে নিই, তাহলে এস ইজ ইকুয়াল টু টি স্কয়ার। এই সমীকরণটারও যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে দেখা যাবে যে এস ভার্সাস টি বলতে পারি আমরা এটাকে। টি এদিকে হলো এস, এইরকম একটা গ্রাফ পাওয়া যাবে, এরকম একটা গ্রাফ পাওয়া যাচ্ছে। তাহলে এখানে জিরো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা যদি করি আমরা, তাহলে টি এর মান 1 হলে, এস এর মান হলো 1, টি এর মান যদি 2 হয়, এস এর মান হবে 4, টি এর মান যদি 3 হয়, এস এর মান হবে 9, টি এর মান যদি 4 হয়, এস এর মান হবে 16। তাহলে এইভাবে আমরা একটা গ্রাফ পাচ্ছি। এখন এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা যদি দেখি আমরা, বা এই বিন্দুটা দেখি, তাহলে টি1, এটাকে আমরা টি1 বলি, আর এটাকে আমরা টি2 বলি। তাহলে টি2 সমান হলো 3 সেকেন্ড, আর
T1 সমান হলো আমাদের 1 সেকেন্ড, S2 সমান হলো যখন T2 তখন S2 সমান কত 9 মিটার, আর এটা হলো S1 সমান 1 মিটার। তাহলে VAVG গড় বেগ সমান কত হবে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তাহলে 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 সমান হচ্ছে 8/2 সমান হলো 4 মিটার পার সেকেন্ড। এই যে এইটুকু T1 এবং T2 এইটুকু সময়ের জন্য আমরা গড় বেগ পেয়েছি। এখন এই গড় বেগটার থেকে কি তাৎক্ষণিক বেগ পাওয়া যায়? এবং আমরা যে রেখাটা পেয়েছি এটা একটা কি বক্ররেখা। আমরা ঢাল আলোচনা করতে যেয়ে দেখেছি বক্ররেখার এক এক বিন্দুর ঢাল এক এক রকম। তাহলে এক এক বিন্দুর ঢাল যদি এক এক রকম হয়, আমরা এখানে তাহলে কি একটা গড় মান নির্ণয় করেছি। তাহলে এইটা এই রেখার কোনো জায়গার প্রকৃত ঢাল না, এটা থেকেও বোঝা যায় যে গড় বেগ প্রকৃত বেগ না। কিন্তু আমরা যদি এই 2 সেকেন্ডের এইখানে যদি একটা স্পর্শক আঁকি, এইটা, তাহলে এখন আমাদের এই যে মানটা পাচ্ছি আমরা এইটুকু সময় হচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের ডিএস, আর এইটুকু হলো আমাদের ডিটি। তাহলে ডিএস সমান কত? ডিএস ইজ ইকুয়াল টু, তাহলে এখানে ডিএস ইজ ইকুয়াল টু এই পর্যন্ত হচ্ছে আমাদের, তাহলে এইটা পর্যন্ত কত বলবো 4 5 6 সাপোজ 6 মিটার, আর ডিটি সমান তাহলে কত? ডিটি সমান হচ্ছে এইটুকু, তাহলে 2 মিটার, এই 2 সেকেন্ড। তাহলে এই মুহূর্তে অর্থাৎ সেকেন্ডের যেটা ঠিক এই বিন্দুটা বি বিন্দু যদি বলি আমরা, তাহলে বি বিন্দুর তাৎক্ষণিক বেগ কত? বি বিন্দুতে ভি ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। তাহলে ভি ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 6/2 সমান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, ভি ইনস্ট্যান্ট। তাহলে এই ইনস্ট্যান্টটা কি? এই বি বিন্দুর কি দেখছি আমরা? এই বিন্দুর ঢাল দেখতে পাচ্ছি আমরা ডিএস বাই ডিটি। তাহলে ডিএস বাই ডিটি যদি বি বিন্দুর ঢাল হয়, তাহলে আমাদের এইখানে এই বিন্দুটা যদি সি বিন্দু বলি, তাহলে এই বিন্দুর ঢাল কিন্তু আলাদা হয়ে যাবে, এই বিন্দুর ঢাল কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে তাৎক্ষণিক বেগ এই ঢাল এই রেখাটার এক এক বিন্দুতে এক এক রকম। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইজ ডিফার ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, বাট অ্যাভারেজ ভেলোসিটি অফ 2 পয়েন্ট ইজ 4 মিটার পার সেকেন্ড। বাট এই যে দুই বিন্দুর অ্যাভারেজ যেটা দেখলাম, আসলে অ্যাভারেজটা এই বিন্দুর কোনো বিন্দুর ঢাল না, আমরা একটা বোঝার সুবিধার জন্য ওই বিন্দুতে ঢাল মনে করে নিয়েছি। এই যে এটাও একটা ঢাল, তাহলে এই ঢালটা আসলে প্রকৃত ঢাল না, কারণ বক্ররেখার এক এক বিন্দুর ঢাল এক এক রকম। আমরা দুইটা বিন্দু একসঙ্গে করে ঢাল নির্ণয় করতে পারি না। তাহলে এখানে আমরা কি করেছি আসলে, এটা যদি আমাদের বলি যে বি বিন্দু, আর এটা যদি বলি আমরা সি বিন্দু, এটা হলো 3, এটা হলো 1, এটা ছিল আমাদের কত 9, এটা ছিল আমাদের হচ্ছে 1। তাহলে অ্যাকচুয়ালি এই দুই বিন্দুর ঢাল বলতে আমরা এইরকম একটা সরল রেখার ঢাল নির্ণয় করেছি। এটা এই সরল রেখা, নট বক্ররেখা। আমরা বক্ররেখার ঢাল কিন্তু এটা নির্ণয় করি, আমরা এটা করেছি সরল রেখার ঢাল। তাহলে এটা প্রকৃত বেগ না, ঠিক আছে? একটা অঙ্ক করি আমরা। একটি কণার উপর বল প্রয়োগে সৃষ্ট
সরণ ও সময়ের সমীকরণ t is equal to root x plus 5 এটা। এখন এখানে প্রশ্ন হচ্ছে কণাটির বেগ যে মুহূর্তে শূন্য তখন কণাটির বেগ যে মুহূর্তে শূন্য তখন সরণ কত? এটা একটা প্রশ্ন আমাদের। এটার যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো আমরা? তাহলে এখানে t is equal to root x plus 5 বা root x is equal to t minus 5। এখন এইটাকে যদি আমরা বর্গ করি, তাহলে x is equal to t square minus 10t plus 25 বর্গ করলাম। এটাকে বর্গ করলে তাহলে এটা হয় এটা স্কয়ার, এটা হলো স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই অবস্থায় যদি আমরা দেখি তাহলে এখন আমাদের সরণের রাশিমালা পেলাম। এই জায়গা থেকে যদি আমরা এটা সরণের রাশিমালা, তাহলে বেগের সংজ্ঞা অনুসারে হতে v is equal to dx dt। তাহলে v is equal to কত হবে? এটা সমান d dt t square minus 10t plus 25। তাহলে v is equal to কত লিখতে পারবো আমরা? v is equal to 2t minus 10। এটা গেল আমাদের বেগের রাশিমালা। তো প্রশ্ন বলছে যে বেগের মান শূন্য হলো, তাহলে বেগের মান শূন্য, তাহলে প্রশ্ন মতে v is equal to 0, অতএব 2t minus 10 is equal to 0, t is equal to 5 সেকেন্ড। তাহলে বেগ যেখানে শূন্য সেখানে আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এই 5 সেকেন্ড যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমাদের সরণ কত হবে? তাহলে অতএব 1 নম্বর থেকে সরণ x is equal to তাহলে কত? 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 10 ইন্টু 5 প্লাস 25, তাহলে 25 মাইনাস 50 প্লাস 25 সমান 0। অতএব v is equal to 0 হলে x is equal to 0, তখন সময় t is equal to 5 সেকেন্ড। তাহলে এই বস্তুটার গতির 5ম সেকেন্ডে বা 5 সেকেন্ড সময়ের বেগ শূন্য হবে, তখন সরণও শূন্য হবে। এভাবে আমরা এটা সমাধান করতে পারি। আমাদের আরেকটা আলোচ্য বিষয় হচ্ছে যে আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগ কথাটা যেটা, আপেক্ষিক বেগ হচ্ছে যে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য আরেকটা বস্তুর গতির হিসাব করাকে আপেক্ষিক বেগ বলা হয়। একটা গতিশীল বস্তুর গতির সাপেক্ষে অন্য আরেকটা বস্তুর গতি হিসাব করাকে আপেক্ষিক বেগ বলে। আমরা 9, 10-এও আপেক্ষিক বেগ সম্পর্কে আলোচনা করেছি বা আলোচনা ছিল, যেখানে তোমরা পড়ে এসেছো যে একই দিকে গতিশীল দুইটা বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক বেগ নির্ণয় করা হয় কিভাবে? যে বিয়োগ করে দেওয়া হয়। আর বিপরীত দিকে যদি থাকে দুইটা বস্তু একে অপরের সাপেক্ষে, তখন ওই বস্তু দুইটার গতি যোগ হয়েছে। আসলে এইটা আমরা হিসাব করি কিসের সাপেক্ষে? ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য একটা প্রসঙ্গ কাঠামোর গতি আমরা সব সময় হিসাব করে থাকি, বা একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি হিসাব করি আমরা।
তো এখন এই প্রসঙ্গ কাঠামোই যদি গতিশীল হয় তখন ওই বস্তুর যে বেগ সৃষ্টি হয় সেই বেগটাকে বলা হয় আপেক্ষিক বেগ। এখন আপেক্ষিক বেগ নির্ণয় করা হয় সব সময় একটার সাপেক্ষে অন্যটা। তো এই দিকে যদি একটা এ বস্তুটা গতিশীল হয়, এই দিকে যদি বি বস্তুটা গতিশীল হয়, বি বস্তুটা, তাহলে এদের আপেক্ষিক বেগ নির্ণয়ের কৌশল যেটা, সেই কৌশলটা হচ্ছে যে আমরা বি এর সাপেক্ষে এর বেগ দেখতে চাই। তাহলে যার সাপেক্ষে আমরা বেগ দেখতে চাই তাহলে সেইটা হচ্ছে তোমার কি করব, আমরা বিপরীতমুখী করব। তাহলে এ ঠিকই থাকবে, বি কে আমরা এই দিকে ঘুরিয়ে দেব। তাহলে এর বেগ যদি 70 হয়, এর বেগ যদি 50 হয়, তাহলে এখন কি করব, 70 এই দিকে, 50 এই দিকে, তাহলে কি হবে, বিয়োগ হয়ে যায়। এর বেগ কত থাকবে, 20 কিলোমিটার পার আওয়ার। এইটা থাকবে কোন দিকে, এ যেদিকে যাচ্ছিল সেই দিকেই একে মনে হবে 20 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপেক্ষিক বেগ হিসাব করা হয়। আপেক্ষিক বেগের আরও কিছু বিষয় আমরা ভেক্টর অধ্যায়ে আলোচনা করেছি, যে ওই যে সেই বৃষ্টি পড়লে ছাতা কিভাবে ধরতে হয়, একজন ট্রাক চালক একজন বাস চালককে কোন দিকে দেখবে, এই সমস্ত বিষয়গুলো সব কিন্তু আপেক্ষিক বেগের অন্তর্ভুক্ত। এবং এই সমস্ত আপেক্ষিক বেগ সম্পর্কে যে সমস্যাগুলো তৈরি হয় বা যে সমস্যাগুলো নিষেধ করা যায় সেগুলো আমি ভেক্টর অধ্যায়ে আলোচনা করেছি। তো আমার মনে হয় সেই আলোচনাগুলোই তোমাদের জন্য যথেষ্ট হবে। তো সেগুলো একটু দেখে নিই, আমরা বারবার একই জিনিস আলোচনায় না এসে এটা একটু দেখে নিই। তাহলে এগুলো হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। তবে মনে রাখতে হবে যে বৃষ্টি পড়লে ছাতা ধরার যে অঙ্কগুলো, তারপরে হচ্ছে একজন বাস চালক একজন ট্রাক চালককে অমুক দিকে যেতে দেখলো, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা, তাদের আপেক্ষিক বেগ নির্ণয় করা, লব্ধি বেগ যেটা সেটাকে, আবার সামান্তরিক সূত্রের সাহায্যেও আমরা যে লব্ধি নির্ণয় করি। আর এখন এই পি এবং কিউ যদি দুইটা বস্তুর বেগ হয়, তাহলে একটার সাপেক্ষে আর একটার পি এর সাপেক্ষে কিউ এর বেগ কত, তখন তাদের সেই লব্ধি বেগ অর্থাৎ সামান্তরিকের যে লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, সেইটাই আমরা দেখে থাকি। তাহলে সেই আরটা কি, পি এবং কিউ এর লব্ধি, ওই লব্ধিটাও তাহলে কি আপেক্ষিক হিসাবেই আমরা দেখতে পাই। তাহলে লব্ধির দিক থিটা কোণ, সেই থিটাটা হচ্ছে পি এর সাপেক্ষে থিটা। তাহলে পি এর সাপেক্ষে কিউকে কত বেগে কোন দিকে যেতে দেখবে সেটা হচ্ছে আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারি। তাহলে এই সমস্যাগুলো আপেক্ষিক বেগ সংক্রান্ত, এগুলো আমরা ভেক্টর অধ্যায়ে যে আলোচনাটা করেছি সেটাই যথেষ্ট। ঠিক আছে, তো এখানে আসলে আরও সমবেগ অসমবেগ এই সমস্ত কথাগুলো আছে, যে সময়ের সাথে বেগের পরিবর্তন যদি না হয়, একই বেগে যদি চলতে থাকে তাহলে সেটাকে বলবো আমরা সমবেগ। আর সময়ের সাথে প্রতিনিয়ত যদি বেগের পরিবর্তন হয় তাহলে সেখানে সেই বেগটাকে বলবো আমরা অসমবেগ। আর যখন কোনো বস্তু অসমবেগে চলে তখন সেই বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে ত্বরণ কি, ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, এক্সেলারেশন হচ্ছে তাহলে কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি টাইম, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে বা বেগের পরিবর্তন ঘটাকে বলা হচ্ছে তোমার ত্বরণ, এক্সেলারেশন। হ্রাস পাওয়াটা হচ্ছে রিটার্ডেশন অর্থাৎ মন্দন। তাহলে ত্বরণ মন্দন এইগুলো আবার হচ্ছে অসমবেগের কনসেপশন থেকে আমরা পাই। এ জাতীয় কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো তোমরা দেখবা বইয়ে, যে আপেক্ষিক বেগ নির্ণয়ের জন্য, তাৎক্ষণিক বেগ নির্ণয়ের জন্য, এইগুলো তোমরা দেখো। এই হচ্ছে আমাদের বেগ এবং দ্রুতি সম্পর্কে মোটামুটি একটা আলোচনা। আর যদি এইগুলো সম্পর্কে কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যদি সমস্যা হয়, তাহলে তুমি আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিলে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই।